বঙ্গ দখল করল বিজেপি। 207টি আসন তারা পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার সরকার গঠনের পথে বিজেপি। এদিকে এই খবরে ঘুম উড়েছে ওপার বাংলায় ইউনুসপন্থীদের। কেন এটা বলছি সেজন্যই আপনাদের নজর রাখতে হবে। পাশাপাশি আমরা নজর রাখবো যে ইতিমধ্যেই যারা ভারত বিরোধিতা করেছিল তাদেরকেও এবার টার্গেট করা হচ্ছে, কিন্তু কিভাবে কি বলা হচ্ছে সেদিকেও আমরা নজর রাখবো। পাশাপাশি আমরা নজর রাখবো যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের সমীকরণ যে জায়গায় পৌঁছেছে তা এখন এই পর্যায়ে এসে কি মনে হচ্ছে, এবং বঙ্গ বিজেপি যখন এখানে একেবারে শক্ত ঘাঁটি আঁকড়ে পড়ে রয়েছে এবং কার্যত বলা যেতে পারে যে তারা সরকার গঠন করতে যাচ্ছে, প্রভাব কি পড়বে দুই দেশের সম্পর্কের মধ্যে সেদিকেও নজর রাখবো। পাশাপাশি নজর রাখবো যে তারেক সরকার এখন অনেকগুলো তাদের সামনে রয়েছে বাধা বিপত্তি, যেমন একাধিক সংকটকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আদতে বাংলার মানুষ বাংলাদেশের মানুষ কি বলছেন সেটার দিকেও নজর রাখবো। এবং অন্যদিকে সেনাবাহিনী যা অনেকগুলো ভূমিকা কিন্তু উঠে আসছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে, পাশাপাশি তারেক সরকার গঠনেও নাকি সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। আদতে কি রকম ভাবে সেদিকেও নজর রাখার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা নজর রাখবো বাংলাদেশের এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে। সমস্ত কিছু তুলে ধরবো আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। কিসের ওপর নির্ভর করছে শেখ হাসিনার ভাগ্য? কোন রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ? সম্প্রতি বাংলাদেশের জাতীয় পার্টির প্রধান জে.এম. কাদের বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষককে ভার্চুয়ালি ইন্টারভিউ দেন। আওয়ামী লীগের প্রতি সমর্থনের কথা বলেছেন জে.এম. কাদের। যে কোনো সময় অথবা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মত কাদেরের। তার মতে বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশ আগের চেয়েও আরও খারাপ। এই অবস্থায় দেশবাসীর একাংশ চাইছেন ফিরুক হাসিনা। তাই আগামী দিনে যদি বাংলাদেশে ক্ষমতায় হাসিনাকে ফের দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই, জানাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জে.এম. কাদের। বাংলাদেশের সামনে রয়েছে স্থানীয় ভোট, তার আগে শেখ হাসিনার দল ফেরার চেষ্টা কতটা করে সেটি গুরুত্বপূর্ণ। আগামী দিনে আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি তাকে কতখানি সমর্থন জানাবে তা নিয়েও মতামত স্পষ্ট করেছেন তিনি। জে.এম. কাদেরের মতে এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, আর তাই বিভিন্ন কৌশলে আওয়ামী লীগকে যাতে রাজনীতির পরিসরে বাধা দেওয়া যায় সেটিও মনে করিয়ে দিচ্ছেন জে.এম. কাদের। হাসিনা সরকারের পতনের পর অবস্থান কিছুটা নড়বড়ে বাংলাদেশের জাতীয় পার্টির। সম্প্রতি ওই পার্টির প্রধান জে.এম. কাদের বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষককে ভার্চুয়ালি ইন্টারভিউ দিয়েছেন। ওই রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আলোচনায় উঠে আসে একাধিক প্রসঙ্গ, কথায় কথায় উঠে আসে বিভিন্ন বিষয়। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি খুব একটা ভালো দিকে যাচ্ছে না। দেশে জঙ্গি সক্রিয়তা বেড়েছে বলে আশঙ্কা বর্ষিয়ান রাজনীতিবিদের। বাংলাদেশের সংস্কৃতি জনগণের মনোভাব বুঝবে এমন সরকার চাই বলে দাবি করেছেন তিনি। তার কথা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। মনে হচ্ছে দেশ বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। সামনের দিনগুলো কেমন হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে। তবে এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও বিএনপিকে সমর্থনের কথা জানিয়েছেন জে.এম. কাদের। তিনি জানান, দেশে এই মুহূর্তে যে অস্থিরতা চলছে তা কাঙ্ক্ষিত নয়। সাম্প্রতিক পরিস্থিতিকে অনিশ্চিত বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে সবাইকে দেশের কল্যাণের স্বার্থে একজোট হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জ্বালানির সংকট ও বিদ্যুৎ সংকট নিয়েও সরব হন তিনি। বাংলাদেশে আগামী দিনে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে দেশের জনজীবনে। দেশের মানুষ এক চরম অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বলে দাবি জে.এম. কাদেরের। তারেক রহমানের সরকারকে কটাক্ষ করে তার মন্তব্য, বাংলাদেশে এখন চাই ঐক্য, কিন্তু তাতে সফল নয় বিএনপির সরকার। তাহলে কিভাবে দেশকে ঐক্যবদ্ধ করা যাবে? এই প্রশ্নে জে.এম. কাদেরের জবাব, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হলে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একজোট হতে হবে। সেক্ষেত্রে নিষিদ্ধ করে রাখলে চলবে না আওয়ামী লীগকে, কার্যক্রমে অনুমতি দিতে হবে জাতীয় পার্টিকেও। সব দলের রাজনীতিবিদরা এক টেবিলে বসলে তবেই দেশে স্থিরতা আসবে, একজোট হওয়ার পথে হাঁটবে দেশ, সাফ জানিয়েছেন তিনি। কিন্তু এই ধরনের উদ্যোগ না নিলে তা দেশের পক্ষে অকল্যাণকর হবে বলে দাবি তার। মাসুদা ভাট্টির প্রশ্নে আওয়ামী লীগের প্রতি সমর্থনের কথাও বলেছেন তিনি। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে যথেষ্ট প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মত কাদেরের। বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশ আগের চেয়েও আরও খারাপ। এই অবস্থায় দেশবাসীর একাংশ চাইছেন ফিরুক হাসিনা। তাই আগামী দিনে যদি বাংলাদেশের ক্ষমতায় হাসিনাকে ফের দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই, এমনই মত জাতীয় পার্টির প্রেসিডেন্ট জে.এম. কাদেরের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
এবার কি পুলিশ প্রশাসনকে টার্গেট করছে বিএনপি? সম্প্রতি চরফ্যাশনে শিশু ধর্ষণের অভিযোগে সেলিম খন্দকার নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত সেলিম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদাত খন্দকার মঞ্জুর বাবা। গত 30 এপ্রিল ভিকটিমের বাবা অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে শশীভূষণ থানায় মামলা করেন। গতকাল রবিবার শশীভূষণ থানায় ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি সেলিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে এই ঘটনায় হামলা করতে বাধা ও ভুক্তভোগী পরিবারকে হুমকির অভিযোগ উঠেছে এনসিপি নেতা মঞ্জুরের বিরুদ্ধে। তবে এনসিপি নেতা সাদাত খন্দকার মঞ্জু বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ভিকটিমের বাবা বলেন, এই ঘটনা অভিযুক্ত সেলিমের ছেলে মঞ্জুকে জানানোর পর তিনি মামলা না করার জন্য বলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, 28 এপ্রিল সকাল 9টার দিকে সেলিম খন্দকারের বিল্ডিং এর কাছে 7 বছর বয়সী স্কুল ছাত্রী সহ অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে। এই সময় সেলিম খন্দকার নাবালক মেয়েকে বিভিন্ন ধরনের খাবার সহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বিল্ডিং এর মধ্যে শয়ন কক্ষে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে মেয়েটিকে কুপ্রস্তাব দেন। মেয়েটি তার কথায় রাজি না হলে মুখ চেপে জোর করে তাকে ধর্ষণ করে। এরপর দিন সকাল 10:30টার দিকে মেয়েটি বাসায় ফিরলে ব্যথা অনুভব করলে কান্নাকাটি করতে থাকে। তার পরিবারের লোকজন কি হচ্ছে জিজ্ঞাসা করলে সেলিম খন্দকার মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছে বলে সে পরিবারকে জানায়। এ বিষয়ে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদাত খন্দকার মঞ্জু মুঠোফোনে বলেন, পারিবারিক বিরোধের জেরে কেন্দ্র করে তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগেও বিতর্ক সঙ্গী হয়েছিল বিএনপির। বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকেল 4:30টার দিকে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুর সহ আরো 4 জন থেকে 5 জন মোটর সাইকেলে এসে রুবেল প্রামাণিককে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং 2 লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে 28,300 টাকা আদায় করে এবং কাছে থাকা আরও 22,800 টাকা ছিনিয়ে নেওয়া হয়। পশ্চিমবঙ্গে ভূমিধস জয় বিজেপির 2007টি আসনে জিতেছে তারা। এদিকে 80তে থামতে হলো তৃণমূলকে। বিজেপির এই বঙ্গ দখলের পর অনেকে বলছেন বাংলাদেশে ইউনুসপন্থীদের অনেক বিপদ বাড়ল। পাশাপাশি যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, নির্বাচন তখনও হয়নি পশ্চিমবঙ্গে, তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খুব তাড়াতাড়ি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এখন শুভেন্দু অধিকারী সম্ভাব্য পশ্চিমবঙ্গে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, এমনটাই অনেকে দাবি করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন শুভেন্দু অধিকারীর কথা এবার হয়তো ফলেও যেতে পারে। কারণ বিরোধী দলনেতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হবার পথে তিনি। ফলে কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব এই নিয়ে আদেও কতটা ভাবছে সেটা নিয়েই নানা রকম আলোচনা চলছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে বিজেপির বঙ্গজয়ের পর যথেষ্ট উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে কি তারা কোনো আভাস পেয়েছে? এই প্রশ্নগুলি যেমন উঠছে, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বসিত বঙ্গজয়, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। তিনি একটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, পদ্ম ফুটল বাংলায়, অর্থাৎ বঙ্গ দখলে তৃপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিজেপির এই জয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাসের কারণটা কি? শুধুই কি শেখ হাসিনা? আগে যখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শেখ হাসিনাকে সসম্মানে ফেরানো হবে বাংলাদেশে, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সঠিক সময়ে স্যালুট দিয়ে হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পদ্মা পারে। শুভেন্দুর এই মন্তব্যে বোঝা যায় আওয়ামী লীগের প্রতি বিজেপির সমর্থন। দীর্ঘদিন ধরে দিল্লিতে আশ্রয় রয়েছেন শেখ হাসিনা, সেখানেও বৈঠক করেছেন দলের নেতৃত্বের সঙ্গে, দিচ্ছেন দলীয় নির্দেশও। হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে এখনো কিছুই বলেনি কেন্দ্রীয় সরকার। বাংলাদেশকে এই ব্যাপারে পুরোপুরি ধোঁয়াশায় রেখে দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ।
কিন্তু এবারে কি বঙ্গজয়ের সঙ্গে সঙ্গে হাসিনার প্রত্যাবর্তনের রাস্তা আরও মসৃণ হলো? বঙ্গের দায়িত্ব নেওয়ার পরে হাসিনা কি ফিরবেন? সেই সঙ্গে দলের নিষেধাজ্ঞাও কি তুলে নেওয়া হবে? এই ধরনের চিন্তা ভাবনাই ঘোরাফেরা করছে আওয়ামী লীগের অন্দরমহলে। যদি বাংলা দখলে বিজেপি ব্যর্থ হতো তাহলে শুভেন্দুর এই মন্তব্য কতখানি গুরুত্ব পেত সেটা ভাববার বিষয়। কিন্তু বাংলায় এই জয়ের পর হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা যেন বিজেপি কিছুটা তৈরি করে দিল। এতদিন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, এবার হয়তো তিনি মুখ্যমন্ত্রিত্ব পাবেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কিছু ভাবতেই পারে শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে শেখ হাসিনাকে ফেরাতে কতটা ভূমিকা রাখবে সেটা সময় বলবে। তবে আওয়ামী লীগ যে দ্রুত ফিরতে পারে বাংলাদেশে সেটার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান তুললে বা সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলে তার ফল পেতে হবে হাতে নাতে। আর বাংলা দখলের মধ্যে দিয়েই আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা বুঝিয়ে দিয়েছে বিজেপি। অনেকের মতে এবার সীমান্তে অনুপ্রবেশে আরোপ করা হবে গেরুয়া সরকার। অনুপ্রবেশকারীদের আর এই রাজ্যে ঠাঁই হবে না বলেও মানছেন অনেকে। এখন দেখার কতটা আইনি শাসন তোষণ নীতির বাইরে গিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে বঙ্গ বিজেপি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। কোন দেশে সফর করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এই নিয়ে চলছে জল্পনা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খালিলুর রহমান। তবে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি বলেন এই বিষয়ে আলোচনা চলছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বিদেশ মন্ত্রী। কি কি কর্মসূচি রয়েছে চীন সফরে তারেক রহমানের? চীনে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে বিদেশমন্ত্রী এও জানিয়েছেন আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্ষমতায় এসে বিভিন্ন প্রকল্পের কার্ড দিয়েছিল বিএনপি, তাতে সরকারের কাজ করা সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে এসেছিল। সূত্রের খবর, ইতিমধ্যেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত। তিনি তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানান। এসবের মধ্যেই বেজিং সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খালিলুর রহমানের। চীনা বিদেশ মন্ত্রী ওয়াং এর সঙ্গে আলোচনা করবেন বলে সূত্রের খবর। এর এক মাস আগে খালিলুর রহমান ভারত সফরে যান। এইসব বিদেশ সফর কি আসলে নিজেদের ব্যস্ততা রাখার একটা চেষ্টা? তবে কিছুদিন আগে চীন সফরে গিয়েছিল বাংলাদেশ প্রশাসনের একটি টিম। সেবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিধিত্বে চীনে গিয়েছিল প্রায় 20 জনের একটি টিম। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এর ফলে একদিকে বাংলাদেশ যেমন চীনের সঙ্গে সুসম্পর্ক রাখছে, কিন্তু উল্টো দিকে কোথাও যেন মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ বাংলা জয়যাত্রাকে ঢুকতে দেয়নি ইরান, ফলে সার না নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশের জাহাজটিকে। বিএনপি সরকার মুখে গণতন্ত্র রক্ষার কথা বললেও আসলে তারা জামাতের মতো একটি দলকে পুনর্বাসন দিচ্ছে বলে অভিযোগ অনেকের। যেখানে জামাত কট্টর ইসলামপন্থী দল, সেখানে কেন তাদের সঙ্গে বিএনপি কেন জোট বাঁধতে চাইছে তা নিয়েও প্রশ্ন। আবার একাংশের মতে প্রধানমন্ত্রী ভুটান গিয়ে তার বিদেশ সফর শুরু করতে পারেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানকে সরকারিভাবে সফরের জন্য ভারত, চীন, জাপান ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেক্ষেত্রে প্রথম বিদেশ সফরের জন্য কোন দেশকে বেছে নেবে নতুন প্রধানমন্ত্রী, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে আলোচনা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের তথ্য অনুযায়ী সরকারিভাবে প্রথম বিদেশ সফরে তিনি সৌদি আরবেও যেতে পারেন। সফর নিয়ে সরকারি পর্যায়ে এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর নিয়ে আমরা কাজ করছি। শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের আরেকটি অংশ বলছে, বাংলাদেশের এমন টালমাটাল সময় বিদেশ সফর বাদ দিয়ে অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলা করুক সরকার। দেশে হামের প্রকোপ, বিদ্যুতের মতো একাধিক সমস্যা যখন রয়েছে, সেখানে ধীরে ধীরে এগুলো সমাধান করুন প্রধানমন্ত্রী। এখন দেখা কোন দেশ থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
1996 আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছিল। সেই সময়ও দলটিকে চিহ্নিত করার চেষ্টা সফল হয়নি। রুমিন ফারহানা ইঙ্গিত হয়তো সেই ইতিহাসের দিকেই। সংসদে বর্তমান অবস্থা নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছেন। তার বিস্ফোরক দাবি, আগে আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে নিয়ে বিরোধী দলের নাটক সাজাতো, এখন বিএনপি জামাতও অনেকটা একই পথে হাঁটছে। অর্থাৎ সংসদে তথাকথিত গঠনমূলক সমালোচনার যে চর্চা হচ্ছে তা আসলে লোক দেখানো। প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম এই সংসদকে ভাগ বাটোয়ারার সংসদ বলে অভিহিত করেছিলেন, যা রুমিন ফারহানার বক্তব্যের সাথেই মিলে যায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যেমন একসময় বলতো এক থাকতে হবে, নইলে জামাত, শিবির ও জঙ্গিরা ফিরে আসবে, এখনকার শক্তিগুলো একই সুরে বলছে যে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে ফ্যাসিস্টরা অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসবে। অর্থাৎ রাজনীতির কৌশল ও বয়ানে কোনো পরিবর্তন আসেনি, শুধু ভয়ের পাত্র বদলেছে। বিএনপি এবং জামাতের মধ্যে বর্তমানে যে বাকযুদ্ধ দেখা যাচ্ছে তাকে রুমিন ফারহানা কৃত্রিম দ্বন্দ্ব হিসেবেই আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই কখনো আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফেরার সুযোগ পায়, তবে বিএনপি, জামাত সহ সব দল এক প্ল্যাটফর্মে আসতে 1 ঘন্টাও সময় নেবে না। সম্প্রতি 8টি ইসলামী দল কিন্তু একজোট হয়েছিল। ইসলামী দলগুলোর কথা ছিল তারা কোরআনের আইন মেনে চলবে। তারা কিন্তু ইতিমধ্যে জুলাই সনদে ঢুকে গিয়েছে, কিন্তু গণভোটে যারা গণভোট দিল তাদের কিছুই হলো না। ডক্টর ইউনূস দেশ ত্যাগ করলে দেশে গণলুট হবে, এমনকি দেশে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসবে, এমনটাই মন্তব্য করলেন রুমিন ফারহানা। তিনি মন্তব্য করেন, বর্তমানে বাংলাদেশে যে তেলের সংকট এখন মিটেছে, এবার সাধারণ মানুষের ওপর আইন চালু হবে। এই আইন কিন্তু তৈরি করে গেছে ডক্টর ইউনূস। তিনি সতর্কবাণী দেন, এই ইউনূসরা যদি দেশ ত্যাগ করার সুযোগ দেওয়া হয় তাদেরকে, তাহলে তারা বিদেশে বসে বাংলাদেশের দুর্ভিক্ষ চিত্র দেখিয়ে নিজেদের ব্যবসা বৃদ্ধি করবে, ফলে বাংলাদেশের ভাগ্য কিন্তু পরিবর্তন হবে না। তার এই কথার ইঙ্গিত রুমিন ফারহানার আগামী দিনে আওয়ামী লীগকে তিনি সাপোর্ট দেন কিনা, অর্থাৎ তিনি পাশে থাকেন কিনা, সেই আওয়ামী লীগের হয়ে তিনি লড়েন কিনা, এটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলার বিধানসভা ভোটে এবার ঘাসফুল উপড়ে ফেলল জনগণ। বাংলায় এবার হবে পদ্মের চাষ। দীর্ঘ 15 বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে বিজেপির প্রথম বাংলার ক্ষমতা এসেছে। গতকাল গণনা যত এগিয়েছে ততই উড়েছে গেরুয়া আবির। গলি থেকে রাজপথ, এখন শুধু জয় শ্রীরাম স্লোগান, উঠছে পদ্ম পতাকা। 3 অঙ্কের সংখ্যাও ছুঁতে পারেনি মমতা সরকার। উত্তরবঙ্গে তো তৃণমূলের কোনো চিহ্নই নেই, আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে মমতা সরকারের দুর্গ ভেঙেছে এক ঝটকায়। কলকাতাও তৃণমূলের 1 ডজন রথী মহারথী গোহারা হেরেছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অঙ্গ কোলিংয়ের পর এবার বঙ্গ এসেছে বিজেপির দখলে। মমতার পর কি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী, নাকি বিবেচনা করে মুখ্যমন্ত্রী বাছবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব? এবারে গেরুয়া ঝড়, যেখানে বাংলার ওপারেও কি তার প্রভাব পড়ল, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির এই বিপুল জয়ে কোথাও যেন উচ্ছ্বাসের হাওয়া আওয়ামী লীগে। এই কারণ অবশ্য শেখ হাসিনা। এর আগে সংবাদ মাধ্যমকে বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, শেখ হাসিনাকে সসম্মানে ফেরানো হবে বাংলাদেশে। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সঠিক সময় স্যালুট দিয়ে হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পদ্মা পারে। শুভেন্দুর এই মন্তব্যই বোঝা যায় আওয়ামী লীগের প্রতি বিজেপির সমর্থন। দীর্ঘদিন ধরে দিল্লির আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। সেখানে বৈঠকও করেছেন দলের নেতৃত্বের সঙ্গে, দিচ্ছেন দলীয় নির্দেশও। হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে এখনো কিছুই বলেনি কেন্দ্রীয় সরকার। বাংলাদেশকে এই ব্যাপারে পুরোপুরি ধোঁয়াশায় রেখে দিয়েছেন মোদি শাহ। কিন্তু এবার কি বঙ্গ জয়ের সঙ্গে সঙ্গে হাসিনার প্রত্যাবর্তনের রাস্তা আরো মসৃণ হলো? বঙ্গের দায়িত্ব নেওয়ার পরে হাসিনা কি ফিরবেন?
সেই সঙ্গে দলের নিষেধাজ্ঞাও কি তুলে নেওয়া হবে? এই ধরনের চিন্তা ভাবনায় ঘোরাফেরা করছে আওয়ামী লীগের অন্দরমহলে। যদি বাংলা দখলে বিজেপি ব্যর্থ হতো তাহলে শুভেন্দুর এই মন্তব্য কতখানি গুরুত্ব পেত সেটা ভাববার বিষয়। কিন্তু বাংলায় এই জয়ের পর হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা যেন বিজেপি কিছুটা তৈরি করে দিল। এতদিন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, এবার হয়তো মুখ্যমন্ত্রিত্ব পাবেন তিনি। সুতরাং তার এহেন মন্তব্য যে বাস্তবে কার্যকর হতে পারে তা খুবই স্বাভাবিক। বঙ্গজয় বিজেপির এই সাফল্য ভাবনায় রাখছে বিএনপি, জামায়াত এবং বাংলাদেশের ইসলামী সংগঠনগুলিকে। এবার তাদের মনে রাখতে হবে অসম তো বটেই, তার সঙ্গে এবার বাংলাও বিজেপির দখলে। অর্থাৎ বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান তুললে বা সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলে তার ফল পেতে হবে হাতে নাতে। আর বাংলা দখলের মধ্যে দিয়েই আওয়ামী লীগের সঙ্গে সখ্য বুঝিয়েছে বিজেপি। রাজনীতিবিদদের একাংশের মতে এবার সীমান্তে অনুপ্রবেশে আরো করা হবে গেরুয়া সরকার। অনুপ্রবেশকারীদের আর এ রাজ্যে ঠাঁই হবে না বলেও মানছেন অনেকে। সেই সঙ্গে হিন্দুত্ববাদের আরো প্রসার করবে বিজেপি, কথা বলাই বাহুল্য। এতদিন বাংলায় যে সংখ্যালঘু তোষণ, দুর্নীতি, সিন্ডিকেটের রাজত্ব চলেছে তার অবসান ঘটিয়ে ফের আইনের শাসন আনা হবে কি বাংলায়? বঙ্গ বিজেপি কতটা ঐক্যবদ্ধ হবে সরকারে এসে? এসব এখন প্রশ্ন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বঙ্গ জয় করল বিজেপি। 206টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। অন্যদিকে 81তেই থামতে হলো তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন ক্ষমতার অবসান ঘটল। ভবানীপুরে 15,114 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে শুভেন্দু অধিকারী সম্ভাব্য মুখ্যমন্ত্রী। মমতার দুর্গের পতনের কারণ কি, এটা নিয়ে নানা রকম আলোচনা চলছে। মূলত কয়েকটি কারণও উঠে আসছে। বিজেপির বাংলা দখলে জেরে কতটা বাংলাদেশের উপর প্রভাব পড়তে পারে সেটা নিয়েও নানা রকম আলোচনা চলছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 15 বছর বাংলাদেশ শাসন করেছিলেন। এদিকে একইভাবে টানা 15 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ বলছেন তবে কি শেখ হাসিনার পথেই মমতার পরাজয়? কারণ মমতার দুর্গের অবসানে যে যে কারণগুলি উঠে আসছে সেগুলির সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের। তৃণমূলের ভরাডুবি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। যখন কেন্দ্রে বিজেপি, চারিদিকে হিন্দু বলয় ঢেকে যাচ্ছে, তখন পশ্চিমবঙ্গে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 15 বছর শাসন করে চলেছিল তৃণমূল কংগ্রেস। কেউ কেউ এটাও বলছেন যে বিজেপির বঙ্গ জয়ের মধ্যে দিয়ে এটা পাকা হয়ে গেল, আগামী লোকসভায় বিজেপি জিতবে, নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবেন। তবে কোন কোন কারণ সামনে আনা হচ্ছে তৃণমূলের ভরাডুবির জন্য? প্রথমত বলা হচ্ছে মহিলা ভোট। তৃণমূলের ভোট বাক্সে মহিলা ভোটের প্রভাব ছিল অত্যন্ত বেশি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল তৃণমূলের মাস্টার স্ট্রোক। কিন্তু মহিলা নিরাপত্তা নিয়ে সম্প্রতি বাংলাতে ঘটে গিয়েছে ভয়ঙ্কর কিছু ঘটনা, যে ঘটনাগুলি লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পেও চাপা পড়েনি। এমনকি 500 বাড়িয়ে 1,500 করার পরও বিজেপির 3,000 প্রতিশ্রুতিতে মহিলা ভোটার বিজেপি মুখী হয়েছে। অনেকটাই সেটাও অনেকে কারণ হিসাবে তুলে ধরছেন। দ্বিতীয়ত মুসলিম ভোট, যেটার পুরোটাই দখলে ছিল তৃণমূলের, যেখানে বিজেপি থাবা বসানোর কথা কখনো চিন্তাই করেনি। পশ্চিমবঙ্গের 27% মুসলিম ভোটের ক্ষমতা নির্ধারক। 2021 সালে যেখানে 35% বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, এমন 85টি আসনের মধ্যে 75টি জিতেছিল তৃণমূল। কিন্তু হিন্দুত্বের কথা বলেও সংখ্যালঘু ভোটে থাবা বসিয়ে দিল বিজেপি, এমনটাই বিশ্লেষণ করেই বলছেন। অন্যদিকে বলা হচ্ছে অভিবাসী ভোটার। অভিবাসীরা এবারে নির্বাচনে একটি অনিশ্চিত ফ্যাক্টর হয়েছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আতঙ্ক, নাগরিকত্ব প্রমাণ হিসাবে বহু শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে এসে ভোট দিয়েছিলেন। কারণ নির্বাচনের প্রথম দফায় প্রায় 92% ভোট পড়েছিল, আর দ্বিতীয় দফায় 92.4% ভোট পড়েছিল, যেটাও একটি অন্যতম কারণ। অভিবাসী ভোটাররা যে বিজেপির পক্ষে ভোট দিয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি রয়েছে দুর্নীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাড়াও বেশ কয়েকটি খাতে দুর্নীতি, যেগুলিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাই বিকল্প হিসাবে বিজেপিকেই ঢালাও ভোট দিয়েছে বাংলার জনগণ।
অনেকে বলছেন যে যে কারণগুলি এখনো পর্যন্ত উঠে আসছে তাতে শেখ হাসিনার 15 বছরের জমানার সঙ্গে অনেকটাই মিল পাচ্ছেন। এমনকি হাসিনা দুর্নীতির খবর পেলেও তার সরকার বা প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি, সেটা নিয়েও ক্ষুব্ধ ছিলেন অনেকে। তার প্রভাব পড়েছে 2024 সালে, আর সেই একই পরিস্থিতি প্রায় দেখা গেল 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে। অন্যদিকে মতুয়া সম্প্রদায়, যাদের ভোট বিগত দিনে তৃণমূলের দিকেই ছিল, কিন্তু এবারে মতুয়ারাও বিজেপির ওপর আস্থা রাখলো, কারণ পশ্চিমবঙ্গের 17% ভোট মতুয়া সম্প্রদায়ের। অনেক কারণ রয়েছে তৃণমূলের দীর্ঘ শাসনের অবসানের পিছনে, যেগুলি এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। কেউ কেউ বলছেন হাসিনা ও মমতার পরাজয়ের পথ আলাদা হলেও কারণগুলি প্রায় একই পথে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে কি বলছে বিএনপি? যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে। বিপরীতে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে, নিজের ভূ রাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে এবং এর বিনিময়ে বাংলাদেশকে তেমন কোনো ছাড় দিতে হবে না। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, কিন্তু ক্ষতি অনেকটাই বেশি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি তথা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি সই হয় গত 9 ফেব্রুয়ারি এবং জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে। তখন দায়িত্বে ছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। তবে 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়। পরে 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ বাতিল করে দেন। এই শুল্ক আরোপ করা হয়েছিল ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অধীনে, আর এই আইন সাধারণত ব্যবহৃত হয় জরুরি জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায়, যেমন সন্ত্রাসবাদ নিষেধাজ্ঞা এবং যুদ্ধ পরিস্থিতিতে। আদালত বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট এই শুল্ক আরোপে আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং বাণিজ্য ঘাটতিকে জাতীয় জরুরি অবস্থা দেখিয়ে শুল্ক বসানো যায় না। শুল্ক আরোপের ক্ষমতা মূলত কংগ্রেসের। সুপ্রিম কোর্টের রায়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে 10% এবং পরদিন 15% শুল্ক আরোপ করে। এটি করা হয় ট্রেড অ্যাক্ট অফ 1974 আওতায়। আর এই আইনে জরুরি পরিস্থিতি সাময়িকভাবে আমদানি পণ্যের উপর সর্বোচ্চ 15% পর্যন্ত বাড়তি শুল্ক বসানো যায়। তবে এরও মেয়াদ সর্বোচ্চ 150 দিন। এরপর কংগ্রেসের অনুমোদন লাগবে এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করলেই এর আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা চুক্তি করেছে বাংলাদেশ। তবে এটি এখনো কার্যকর হয়নি। এর কারণ হচ্ছে চুক্তিতে বলা রয়েছে যে দুপক্ষ নিজেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কথা লিখিতভাবে জানাবে। এর 60 দিন পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। তবে চাইলে তারা অন্য তারিখও ঠিক করতে পারবে। অর্থাৎ চুক্তি কার্যকর করতে হলে প্রথমে আইনি প্রক্রিয়া ঠিক করতে হবে, আর সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে জাতীয় নির্বাচনের আগে কেন এই চুক্তি করা হলো, এই নিয়ে রয়েছে নানা প্রশ্ন। চুক্তির একতরফা বিভিন্ন বাধ্যবাধকতা নিয়েও আলোচনা রয়েছে। আবার চুক্তি কার্যকর হওয়ার আগেই নানা রকম কেনাকাটা চুক্তিও করা হচ্ছে। এইসব কারণে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই চুক্তি বাতিলের দাবি তুলছে। আর অর্থনীতিবিদরা বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধান হওয়া দরকার। মূল চুক্তির একদম শেষ অনুচ্ছেদে রয়েছে বাণিজ্যিক নানা বিষয়। এর মূল কথা হচ্ছে কেনাকাটার অঙ্গীকার, আর সেই অঙ্গীকারই দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ চুক্তি কার্যকর রাখতে বাংলাদেশ নির্দিষ্ট বেশ কিছু পণ্য কিনতে বাধ্য। বছরে প্রায় $350 কোটি কৃষি পণ্য এবং 15 বছরে $1,500 কোটি জ্বালানি কেনা বাংলাদেশের ওপর বড় আর্থিক চাপ তৈরি করবে। এ বিষয়ে চুক্তির মধ্যে এক ধরনের স্ববিরোধিতা রয়েছে। যেমন একদিকে চুক্তিতে রাষ্ট্রীয় ভর্তুকির কারণে প্রতিযোগিতামূলক দেশ থেকে পণ্য আনতে না বলা হয়েছে, অন্যদিকে মার্কিন পণ্যকে প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশকেই ভর্তুকি দিতে হতে পারে।
জাকাতের চেয়ে চাঁদাবাজি বা তোলাবাজিও ভালো। সম্প্রতি বিএনপি নেত্রী নীলোফার চৌধুরীর এমন বক্তব্যের জেরে জলঘোলা রাজনীতিতে। এহেন মন্তব্যের প্রেক্ষিতে আলোচনা সমালোচনা দুই চলছে। যাচাই করে দেখা যায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের একটি আলোচনা অনুষ্ঠানে নীলোফার চৌধুরীর বক্তব্যে আলোচনার সূত্রপাত। সে আলোচনায় তাকে জাকাত ও চাঁদাবাজি নিয়ে কথা বলতে শোনা যায়। আইনজীবী নীলোফার চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপিতে যুক্ত। নবম সংসদে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এবার ত্রয়োদশ সংসদেও সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। স্টার নিউজের ইউটিউব চ্যানেলে জুলাই সনদ রাজনৈতিক কৌশল নাকি প্রতারণা এই শিরোনামে 54 মিনিট 33 সেকেন্ডের একটি আলোচনা পর্ব প্রকাশিত হয় 2রা মে। সঞ্চালনা করেছিলেন উপস্থাপক ফারাবি হাফিজ। নীলোফার চৌধুরী পাশাপাশি অতিথি ছিলেন জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল মান্নান এবং সাবেক সচিব আবু আলম সাহিদ খান। আলোচনার ভিডিওর 49 মিনিট 50 সেকেন্ডের সময় সহ আলোচকের এক কথার পরিপ্রেক্ষিতে নীলোফার চৌধুরীর জাকাত নিয়ে মন্তব্যটি পাওয়া যায়। আলোচনায় অন্তর্বর্তী সরকারের সময় মব নিয়ে কথা বলতে গিয়ে নীলোফার চৌধুরী মনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় তারা ওইখান থেকে শুরু করেন, শাহবাগে এস, রাজুতে এস, সেই দিয়ে তারা যে শুরু করেছিলেন এই মবে একটা ফ্যাসিস্টকে দূরীকরণ করা হয়েছে। আবার সেই মবটা বিএনপিতে কোনোভাবেই চায় না যে একটা মানুষের প্রাণও অন্যায়ভাবে চলে যাক। তিনি পাশে থাকা জামাত নেতা আব্দুল মান্নানকে দেখিয়ে বলেন, মবের সঙ্গে বিএনপি জড়িত। বিএনপি যদি মবের সঙ্গে এতই জড়িত থাকতো তাহলে বিএনপির মবগুলো বিএনপিরই বেশি হয়েছে, বিএনপির লোকেরাই তখনও মেরেছে। কিন্তু মবের সঙ্গে জড়িত কারা? মব যেটা করেছে অভ্যন্তরীণ কন্দলে মৃত্যুটা কিন্তু পুরোপুরি মব না, এটা অনেকটা নিজেদের তৈরি কেওয়াস। তখনই পাশে থেকে জামাত নেতা আব্দুল মান্নান বলে ওঠেন, চাঁদাবাজি এগুলো কোনো সমস্যা না। জবাবে নীলোফার চৌধুরী বলেন, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে, লীলাহার চেয়ে। আব্দুল মান্নান তখন নীলোফার চৌধুরীকে বলেন, আপা এটা আরেকবার বলেন। তখন নীলোফার চৌধুরী বলেন, আমি আবারও বলছি যে চাঁদাবাজির শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তিটা কি? 302 ধারা, আর নর্মাল শাস্তিটাই বা কি? আপনার একটা স্পট টু মার্ডারের শাস্তি কি? দুটো তো এক না। এই আলোচনা অনুষ্ঠানের একটি অংশ নিয়ে জাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক ভালো নীলোফার চৌধুরী মনি শিরোনাম দিয়ে 36 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ স্টার নিউজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। ভিডিওটি এরই মধ্যে প্রায় 2 লাখ বার দেখা হয়ে গিয়েছে। এতে প্রক্রিয়া পড়েছে প্রায় 7,500-এরও বেশি। 1,400 জন মন্তব্য করেছেন, শেয়ার হয়েছে 1,500। নীলোফার চৌধুরীর এই বক্তব্য প্রকাশের পর জাকাতকে হেয় করার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামাত ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই বিবৃতি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 4 মে এপার বাংলার পাশাপাশি বাংলাদেশেরও চোখ ছিল বিধানসভার ভোটে। বাংলা এবার ধরাশাহী মমতার সরকার। তৃণমূল সরকারকে পর্যদুস্ত করে এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো বিজেপি। বিজেপির এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বাংলাদেশের কাছে। বিজেপির এই নিরঙ্কুশ জয় কতখানি বড় ফ্যাক্টর বিএনপির কাছে? বাংলাদেশে কি এবার ইসলাম ও ভারত বিরোধী শক্তিকে মোকাবিলা করতে উঠে পড়ে লাগবে বিজেপি সরকার? জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলি যদি ভারত বিরোধী জিগির তোলে তাহলে কিভাবে তাদের কড়া হাতে দমন করবে গেরুয়া শিবির? বাংলায় ভোটের ফলের অনেক আগে থেকে রাজনীতিবিদেরা বলে আসছিলেন যে বঙ্গ, অসমে বিজেপি জিতলে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করা নিয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে বিজেপি। গত কয়েক বছরে অনুপ্রবেশ ইস্যু ব্যাপক মাথাচাড়া দিয়েছে। সেক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চলে জামাত ইসলামের অবস্থান কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলায় এবার ডাবল ইঞ্জিন সরকার আসার ফলে কোন কোন দিকে বিএনপি চাপে পড়তে পারে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। উল্টো দিকে শেখ হাসিনার প্রতি বিজেপির আস্থাও বিএনপির মাথা ব্যথার কারণ হতে পারে। সম্প্রতি বিধায়ক শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেছিলেন, হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আগামী দিনে ফের হাসিনাকে স্বাগত জানাতে হবে বাংলাদেশকে। পরোক্ষে তিনি কি বার্তা দিয়েছিলেন যে বিজেপি সরকার আওয়ামী লীগের পাশে রয়েছে, বরং কেন্দ্র চাপে রাখছে বিএনপি ও জামাত ইসলামকে। বাংলায়
এর আগে তৃণমূল সরকারের সংখ্যালঘু তোষণ দেখেছে মানুষ, তার ফল হাতে নাতে পেয়েছে মমতার সরকার। এখানে শক্ত অবস্থান বিজেপির। সংখ্যালঘু তোষণ তো নয়ই, উল্টে কট্টর হিন্দুত্ববাদকে এবার বাংলায় প্রতিষ্ঠা করতে চাইবে বঙ্গ বিজেপি। বনগাঁ, গোজাডাঙ্গা সীমান্ত সহ একাধিক সীমান্তে বেআইনিভাবে ঢোকা বন্ধ করবেন মোদি শাহ। বিএনপির ভয় যদি বিজেপি তাদের ওপর সমর্থন তুলে নেয়, তাহলে বাংলাদেশের সরকারের টিকে থাকা কি কঠিন হয়ে যাবে? এই প্রশ্নই কিন্তু এখন ঘুরছে। সেই সঙ্গে সীমান্তে সন্ত্রাস দমনও নজর দেবে বঙ্গ বিজেপি। এসব নিয়ে কি সিঁদুরে মেঘ দেখছে বিএনপি আর জামাত ইসলাম? এবারের ভোটে বিজেপির পক্ষে গিয়েছে এসআইআর। তৃণমূল যেভাবে এসআইআর কে হাতিয়ার করতে চেয়েছিল তা তো হয়নি, উল্টে তৃণমূলের কাছে বুমেরাং হয়ে ফিরেছে এসআইআর। জনগণ স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতেই সায় দিয়েছে। এসআইআর ইস্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে অনুপ্রবেশ ফ্যাক্টর। বাংলায় বিজেপির জয় সব দিক থেকেই পর্যদস্ত হয়েছে তৃণমূল। বেগতিক বুঝে কি এবার জামাতের সঙ্গে জোট করবে বিএনপি, যাতে বিজেপিকে কিছুটা চাপে রাখা যায়? বাংলা দখলের আগে মোদি, শাহ, সুকান্ত, শুভেন্দুর মুখে বারংবার শোনা গিয়েছে অনুপ্রবেশ বাংলাদেশ হতে দেব না, হিন্দুত্ববাদের কথা। এবার তো বাংলাকে আপন করে নিয়েছে বিজেপি। বাংলা শাসনের পাশাপাশি বঙ্গ বিজেপি কি নজর দিতে পারবে সীমান্তবর্তী অঞ্চলে? কতখানি চাপে পড়বে এবার বিএনপি? সন্ত্রাসবাদ কি থামাবে জামাত, নাকি অপারেশন সিঁদুরের মতোই এবার বাংলাদেশে ঢুকে সন্ত্রাসীদের খতম করবে মোদি সরকার? কি হবে অবশ্যই আগামী দিনে নজর থাকবে। বিএনপি সরকারকে নিশানা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির। একাধিক ইস্যুতে সরকারকে তোপ দেখেছেন তিনি। সম্প্রতি মানচিত্র নামে এক পডকাস্ট অনুষ্ঠানে নজরুল ইসলাম পান্নার মুখোমুখি হন তিনি। পডকাস্টে তিনি কথায় কথায় বলেন, বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ক্ষমতায় এসে একের পর এক কার্ড চালু করেছেন তারেক রহমান। তিনি আরো বলেন, আসলে এইসব কার্ড চালু করার আরেক মানে আপনার হাতে পর্যাপ্ত মূলধন নেই, নয়তো আপনি কোনোভাবে উন্নয়ন চাইছেন না, আর সে কারণে জনগণকে কার্ড ধরিয়ে দিচ্ছেন। চাপে পড়ে বাংলাদেশকে আমেরিকায় পায়ে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু বেগতিক বুঝে এখন বাংলাদেশের বিরুদ্ধেই সরব হয়েছে বাংলাদেশ। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও মোহাম্মদ ইউনূস সরকারের দুটি ইতিবাচক দিক উল্লেখ করা প্রয়োজন। একটি হলো টিমওয়ার্ক বা সমন্বিত কার্যক্রম। অতীতে প্রায় সব সরকারই ছিল ব্যক্তিকেন্দ্রিক, সরকার প্রধান না বললে কিছু হতো না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা স্বাধীনভাবে মন্ত্রণালয় পরিচালনা করছেন। দ্বিতীয়ত, এই সরকারের উপদেষ্টাদের দক্ষতা নিয়ে যত সমালোচনায় থাকুক, এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আসেনি। বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামো এটি কম গুরুত্বপূর্ণ নয়। এখানে উল্লেখযোগ্য আমেরিকা ও বাংলাদেশের চুক্তির বিষয়টি। সূত্রের খবর, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে, মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন। চুক্তিটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয় এবং সেখানে বলা আছে বাংলাদেশ চাইলে চুক্তি বাতিল করতে পারবে। বাংলাদেশ কি চুক্তি বাতিলের পথে যাবে? এই প্রশ্নের জবাব সরাসরি দেননি বাণিজ্য মন্ত্রী। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে। বিপরীতে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে, নিজে ভূ রাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে এবং এর বিনিময়ে বাংলাদেশকে তেমন কোনো ছাড় দিতে হবে না। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, ক্ষতি বেশি। আমাদের যে ফর্মাল সেক্টর, মূলত আমাদের রপ্তানি তো তৈরি পোশাক কেন্দ্রিক, তো সেইখানে সেই ফর্মাল সেক্টরটা এত বেশি স্ট্রিক্ট কমপ্লায়েন্সের মধ্যে আছে, সেখানে আপনার যে শিশু শ্রম বা অন্য কোনো ধরনের আইনের ব্যত্যয় হওয়ার কোনো সুযোগই নাই। এত স্ট্রিক্ট কমপ্লায়েন্স ক্রাইটেরিয়ার মধ্যে এটা অপারেট করে, এগুলি আমরা তাদেরকে জানিয়েছি। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না,
সেটাকে কারেক্ট করার প্রভিশন এই চুক্তির মধ্যেই আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি তথা এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড এআরটি সই হয় গত 9 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে। তখন দায়িত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়। পরে 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ বাতিল করে দেন। এই শুল্ক আরোপ করা হয়েছিল ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা IEEPA আইনের অধীন। এই আইন সাধারণত ব্যবহৃত হয় জরুরি জাতীয় নিরাপত্তা হুমকির মোকাবিলায়, যেমন সন্ত্রাসবাদ, নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতিতে। আদালত বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এই শুল্ক আরোপে আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। বাণিজ্য ঘাটতিকে জাতীয় জরুরি অবস্থা দেখিয়ে শুল্ক বসানো যায় না। সুপ্রিম কোর্টের রায়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে 10% এবং পরদিন 15% শুল্ক আরোপ করেন। এটি করা হয় ট্রেড অ্যাক্ট অফ 1974 আওতায়। এই আইনে জরুরি পরিস্থিতিতে সাময়িকভাবে আমদানি পণ্যের উপর সর্বোচ্চ 15% পর্যন্ত বাড়তি শুল্ক বসানো যায়, তবে এর মেয়াদও সর্বোচ্চ 150 দিন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করলো। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা চুক্তি করেছে বাংলাদেশ, তবে এটি এখনো কার্যকর হয়নি। এর কারণ হচ্ছে চুক্তিতে বলা আছে যে দুপক্ষই নিজেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কথা লিখিতভাবে জানাবে। এর 60 দিন পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, তবে চাইলে তারা অন্য তারিখও ঠিক করতে পারবে। অর্থাৎ চুক্তি কার্যকর করতে হলে প্রথমে আইনি প্রক্রিয়া ঠিক করতে হবে, সেটিই তো এখনো চূড়ান্ত হয়নি। বাংলার বিধানসভা ভোটে বিজেপি ইন আর তৃণমূল আউট। নিরঙ্কুশ জয় পেয়ে প্রথম বাংলায় সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। জল্পনা তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে। রাজনৈতিক মহলের একাংশের দাবি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রধান দাবিদার। এছাড়া অন্যান্য নেতারাও রয়েছেন। এবার নবান্নে হবে গেরুয়াময়। যেখানে প্রশ্ন উঠছে, বিজেপির এই বিপুল জয় কতটা চিন্তায় ফেললো বাংলাদেশকে? বিজেপির বঙ্গ জয়ে কি রাস্তা মসৃণ হলো বিএনপির, নাকি এই জয় আসলে অক্সিজেন দিল আওয়ামী লীগকে? বিজেপির সঙ্গে কি এবার আওয়ামী লীগের সম্পর্ক আরো খারাপ হবে, নাকি এবার শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ সুগম হলো? শুভেন্দু অধিকারীকে আগে বলতে শোনা গিয়েছিল ভবিষ্যতে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে সসম্মানে ফিরবেন শেখ হাসিনা। যদিও এই মন্তব্যের প্রেক্ষিতে একাধিক প্রশ্ন রয়েছে। হাসিনার বক্তব্য নিয়ে এখনো স্পষ্ট কিছু বলেনি ভারত সরকার। বঙ্গে বিজেপি সরকার গড়ায় সীমান্তে অনুপ্রবেশ ইস্যু যে আরো কড়াকড়ি হবে তা এক কথা বলাই যায়। ভোটার তালিকায় স্বচ্ছ ভোটারদের রুখতে এবার এসআইআর চালু করেছিল নির্বাচন কমিশন, আর তাতেই বাদ পড়ে কয়েক লক্ষ ভোটারের নাম। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এসআইআর এর বিরোধিতা গিয়েও কাজ হয়নি। বাংলা ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। ক্ষমতায় এসে বাংলা অসমের একাধিক সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়াবে বিজেপি সরকার। এসআইআর এর সময় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ প্রতিদিনই পালাতে দেখা গিয়েছিল প্রচুর মানুষকে। রাজ্যে হিন্দুদের অস্তিত্ব সংকটে হিন্দুদের একজোট হবার বার্তা দিচ্ছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটের আগে বাংলায় এসে মাটি কামড়ে পড়েছিলেন মোদী শাহর মতো তাবড় নেতৃত্ব। বাংলা জয় করতে কয়েক বছর আগে থেকেই সুনিপুণভাবে একেবারে কর্মপদ্ধতি সাজিয়েছিল বিজেপি। 2021-এ পুনরাবৃত্তি করেনি বিজেপি। তারই সুফল বিজেপি 26-এর ভোটে পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। আরো প্রশ্ন উঠছে, বিজেপি বাংলায় এবার ক্ষমতায় এসে কি এনআরসি চালু করবে? তাহলে তো অনুপ্রবেশকারী বা বাংলাদেশিদের অবস্থা আরো শোচনীয় হবে। তবে কি অসমের মতো বাংলাতেও চালু করা হবে ডিটেনশন ক্যাম্প? এসবের ফলেই কি অচিরেই সামরিক এবং প্রশাসনিকভাবে পঙ্গু হয়ে পড়বে বাংলাদেশ? সমালোচকদের একাংশের মতে বাংলায় এবার থেকে ধর্মীয় অনুশীলন বাড়বে, যেখানে এই সঙ্গে বিরোধীদের কণ্ঠ রোধ করার তৎপরতাও বাড়বে আরো। সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি যেমন ইডি, সিবিআই এর মতো এজেন্সিগুলি বাংলার বিরোধী নেতৃত্বদের বিভিন্ন দুর্নীতির অভিযোগে জেরা করবে। প্রয়োজনে তাদের গ্রেপ্তারও করা হতে পারে। তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও দুই দেশের সমঝোতা হতে পারে কিনা তাও দেখার। সব মিলিয়ে বঙ্গে তো আমূল বদল হচ্ছে, সঙ্গে বাংলার রাজনীতিও মোড় নেবে সম্পূর্ণ অন্যদিকে, যেখানে তৃণমূল এবার শুধুই বিরোধী, আর এতদিনের বিরোধী দল হয়ে থাকা বিজেপি বলছে বসেছে এবার সরকারে। তবে দীর্ঘদিনের বিরোধিতায় যেভাবে মাটি শক্ত করেছিল তৃণমূল, সেই অভিজ্ঞতা কাজে লাগতে পারে তৃণমূলের।
বাংলাদেশের সীমান্ত নজরদারিতে এবার ভারতের বড়সড় পদক্ষেপ। সীমান্তের দুর্গম এলাকাগুলিতে যেখানে কাঁটাতারে বেড়া দেওয়া কঠিন, সেখানে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কুমির ও বিষধর সাপের মতো প্রাণী ছাড়ার একটি বিতর্কিত পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। মূলত এসব দুর্গম এলাকায় অনুপ্রবেশকারীদের জন্য প্রাকৃতিক বাধা তৈরি করতেই এমন প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত অত্যন্ত দুর্গম ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ভারতের কেন্দ্র সরকার খতিয়ে দেখেছে এই বিস্তীর্ণ সীমান্তের কিছু অংশে কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। গত 26শে মার্চ এক অভ্যন্তরীণ চিঠিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টের সদর দফতরগুলিকে একটি নির্দেশ দেয়। এতে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ নদীপথগুলিতে সরীসৃপ ছেড়ে দেওয়ার সম্ভাবত যাচাই করে দেখতে বলা হয়েছে। বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ভারতের এমন পদক্ষেপ দেশটির মানবাধিকার কর্মী এবং বন্যপ্রাণীর সংরক্ষণকারী উভয় পক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রশ্ন, সীমান্তের দুপাশে স্থানীয় জনগোষ্ঠী এবং এই অঞ্চলের বাস্তুসংস্থানের জন্য এমন পদক্ষেপের ঝুঁকি ঠিক কতটা? কেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী হিংস্র বন্যপ্রাণী মোতায়েন করতে চায়? ভারত বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, মেঘালয় ও মিজোরামের কাছ দিয়ে গিয়েছে। এই এলাকাগুলি পাহাড়, নদী, উপত্যকা ঘেরা অত্যন্ত দুর্গম এক ভূখণ্ড। নয়াদিল্লি ইতিমধ্যেই প্রায় 3000 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে, কিন্তু বাকি অংশগুলো জলাভূমি ও নদী রয়েছে। এসব জায়গায় সীমান্তের উভয় পাশে স্থানীয় মানুষ বসবাস করেন। সাম্প্রতিক এক চিঠিতে বিএসএফ তাদের ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা নদীপথের ফাঁকা জায়গাগুলোয় সরীসৃপ ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা এই বিষয়ে কি ব্যবস্থা নিলেন তা যেন দ্রুত জানাতে হবে। নর্থ ইস্ট নিউজ নামের একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমে এটি প্রথম প্রকাশিত হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের প্রতিবেদনে বিএসএফ এর কার্যক্রমের প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়েছে অত্যন্ত দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও বিএসএফ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সংস্থাটি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে সক্রিয় রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে নদী বা নিচু এলাকা, সীমান্তের খুব কাছে বসতি, জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝুলে থাকা মামলা এবং সীমান্তবাসীর প্রতিবাদের কারণে নির্দিষ্ট কিছু জায়গায় বেড়া দেওয়ার কাজ ধীর গতিতে চলছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে অনধিভুক্ত অভিবাসীরা ভারতের জন্য হুমকি। তারা মনে করেন এতে ভারতের জনতান্ত্রিক কাঠামো বদলে যাচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে মোদী সরকার এই যুক্তি ব্যবহার করে দেশটির ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে পূর্ব উত্তর পূর্বাঞ্চলের বাঙালি মুসলিমদের হয়রানি করছে। 1947 সালে দেশভাগ বাংলা অঞ্চলকে দ্বিখণ্ডিত করলেও সীমান্তের দুপাশের মানুষের সাংস্কৃতিক ও জাতিগত শিকড় এখনো একই রয়ে গিয়েছে। বন্দুকের মুখে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগে বিএসএফ এর কর্মকর্তারা এর আগে বেশ কয়েকবার গণমাধ্যমে শিরোনাম হয়েছেন। ভারতে অনধিভুক্ত অভিবাসীর সংখ্যা কত তার কোনো সঠিক পরিসংখ্যানই নেই। এ মাসে নতুন আদমশুমারি শুরু হয়েছে। এর আগের হয়েছিল 2011 সালে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেন, অনধিভুক্ত অভিবাসীর সংখ্যা বাড়লেও ভারতের উচিত ছিল বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা বা বিচার বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা। তা না করে ভারত তাদের মোকাবিলায় বিচার বহির্ভূত পদ্ধতি বেছে নিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আওয়ামী লীগ বিহীন। এরপরই দেখা যায় নির্বাচনের আগে বিএনপিকেও একঘরে করতে চেয়েছিল মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা তিনি করতে পারেননি। শুধু তাই নয়, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। তবে হঠাৎ করেই বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি নাকি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। অনেকে এটাও বলছেন যে এটা হয়তো সাকিবকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি ইউনূসের ঘনিষ্ঠ হন, তাহলে বড় কিছু দেওয়া হবে আপনাকে। অর্থাৎ শেখ হাসিনা এর মধ্যে ছিল, এমনই অনেকের দাবি। এমনকি এটাই তার পরিকল্পনা, এমনটি অনেকে বলার চেষ্টা করছেন। আসলে কি ঘটেছিল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের গণমাধ্যম খবর করছে যে আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ সাকিব পাল্টে দেওয়ার অভ্যেস নেই, এমনটাই তিনি বলছেন। অনেকে বলছেন সাকিব আল হাসান স্পষ্ট বুঝে গিয়েছেন তিনি আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না, আর সেখানে দাঁড়িয়ে তিনি অনেক বেশি রাজনৈতিক বক্তব্য রাখছেন। এমনকি তিনি বলছেন, ভেবেছিলাম এবারে নির্বাচন করে দেখিয়ে দিই। একসময় দেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসান, কিন্তু বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার কারণটা অবশ্য সবারই জানা। 2024 সালের 7ই জানুয়ারি দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর সেই নির্বাচনে ক্ষমতাহীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আর সুযোগ দেবেই, যতদিন সুযোগ না পাচ্ছে তারপরও যদি ভালো করতে পারি হয়তো আরো সুযোগ দেবে। আমার ধারণা একবার সুযোগ পেলে আমি যে কাজ করব তাতে আর বারবার করা লাগবে না। আবার শতভাগ বিশ্বাস রয়েছে ওখানে নির্বাচন করলেই আমি জিতব, মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়। একসময় সাকিব আল হাসান বলেন, আমি তো এবারে নির্বাচনই করতে চেয়েছিলাম, ভেবেছিলাম নির্বাচন করেই ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দিই, পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়াও দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না, না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। পাশাপাশি তিনি বলেন, যদি দেশের সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে তবে তিনি শীঘ্রই দেশে ফিরবেন। অনেকে বলছেন, তিনি যে দেশে ফিরে রাজনীতির কথা বলছেন তাতে কি শেখ হাসিনার সম্মতি ছিল? তার পরিকল্পনাতে কি সাকিব আল হাসান নির্বাচনে অংশগ্রহণ করতে যোগাযোগ করেছিলেন? অনেকে বলছেন, নির্বাচনের জন্য তিনি যোগাযোগ করতে পারলে কেন খেলার জন্য তিনি যোগাযোগ করলেন না? তবে কি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? যদিও সেটা পরে বোঝা যাবে। তবে এখন বিএনপি যেভাবে ক্ষমতায় এসেছে এবং মোহাম্মদ ইউনূসের ধারাবাহিকতা বজায় রাখছেন তারেক রহমান, তাতে অনেকেই বলছেন কখনোই কোনো ভোটেই সাকিব আল হাসানকে ফেরাবে না বিএনপি। তবে সব উত্তর একমাত্র সময় দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। 207 আসন পেয়ে তৃণমূলকে ধরাশায়ী করলো বঙ্গ বিজেপি। 15 বছর ধরে টানা জিতে আসা দল তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 80টি আসন। সব মিলিয়ে এবারের মতো তৃণমূলকে বিদায় জানালো বাংলার জনগণ। এপার বাংলা তো হলো, এরপর ওপার বাংলা তো কি এর প্রভাব পড়বে? বাংলায় গেরুয়া ঝাড়ে বাংলাদেশ ভারত সম্পর্কে বড় ধরনের বিপদ আসছে বলে অনেকে মন্তব্য করছেন, কিন্তু সেটা কিরকম? 4 মে বিজেপির বঙ্গজয়ের পর প্রবলভাবে উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মীরা, তবে কি তারা কোনো আভাস পেয়েছে? তাদের কি কোনো সুবিধা হলো? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যথেষ্ট উচ্ছ্বসিত বঙ্গজয়, সেটা একেবারে স্পষ্ট। তিনি একটি পোস্টও করেছেন, তিনি লিখেছেন, পদ্ম ফুটল বাংলায়, অর্থাৎ বঙ্গ দখলে তৃপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিজেপির এই জয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাসের কারণ কি? শুধুই কি শেখ হাসিনা? আগে যখন শুভেন্দু অধিকারী বলেছিলেন শেখ হাসিনাকে সসম্মানে ফেরানো হবে বাংলাদেশে, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সঠিক সময় স্যালুট দিয়ে হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পদ্মাপাড়ে। তখন থেকেই আলোচনা চলছে বাংলাতে বিজেপি এলে আওয়ামী লীগের জন্য বড় ঘটনা ঘটতে পারে। অনেকে বলছেন, শুভেন্দুর এই মন্তব্যেই বোঝা যায় আওয়ামী লীগের প্রতি বিজেপির সমর্থন। দীর্ঘদিন ধরে দিল্লির আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা, সেখানেও বৈঠক করছেন দলের নেতৃত্বের সঙ্গে, দিচ্ছেন দলীয় নির্দেশও। হাসিনাকে প্রত্যাপনের ব্যাপারে এখনো কিছুই বলেনি কেন্দ্রীয় সরকার। বাংলাদেশকে এ ব্যাপারে পুরোপুরি ধোঁয়াশায় রেখে দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। কিন্তু এবার কি বঙ্গজয়ের সঙ্গে সঙ্গে হাসিনার প্রত্যাবর্তনের রাস্তা আরও মসৃণ হলো? বিজেপি পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার পরে হাসিনা কি ফিরবেন পদ্মাপাড়ে? সেই সঙ্গে দলে নিষেধাজ্ঞা কি তুলে নেওয়া হবে? এই ধরনের চিন্তা ভাবনায় ঘোরাফেরা করছে আওয়ামী লীগের অন্দরমহলে। যদি বাংলা দখলে বিজেপি ব্যর্থ হতো তাহলে শুভেন্দুর এই মন্তব্য কতখানি গুরুত্ব পেত সেটা নিয়েও প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। কিন্তু বাংলায় জয়ের পর হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা যেন বিজেপিরই কিছুটা তৈরি করে দিল। এতদিন বিরোধী দলনেতা বলেছিলেন নানা রকম কথা, এবার হয়তো তিনি মুখ্যমন্ত্রিত্ব পাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কিছু ভাবতেই পারে শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনাকে ফেরাতে কতটা ভূমিকা রাখবে সেটা সময় বলবে। তবে আওয়ামী লীগ যে দ্রুত ফিরতে পারে বাংলাদেশে সেটার বলার অপেক্ষা রাখে না। এমনকি ওপার বাংলায় ভারত বিরোধিতা করলে যে তার যোগ্য জবাব পাবে বাংলাদেশের মৌলবাদী ইউনুসপন্থীরা, সেটা আরও বলার অপেক্ষা রাখে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।
বাংলাদেশকে কি নিজের বন্ধু বলে ভাবছে না ভারত, নাকি তাদের সঙ্গে একটু একটু করে দূরত্ব তৈরি করছে মোদী সরকার? না হলে কেন ভারতের সামরিক মহড়ার তালিকা থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ? সূত্র বলছে, প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ 11 প্রতিবেশী দেশের সঙ্গে প্রগতি নামে বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করেছে ভারতীয় সামরিক বাহিনী। তবে এই 11টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। একে ঘিরে রাজনৈতিক অস্থিরতা। আগামী 18 মে থেকে 31 মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয় হবে এই যৌথ সামরিক মহড়া। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেসেলস, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালকের দফতর থেকে সমাজ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, এই মহড়া আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে। ওখানে আরো বলা হয়েছে, আসন্ন এই মহড়ার কেন্দ্রবিন্দু হলো বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এই দুই ইস্যু মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির উপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষার সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য হলো সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা। এই মহড়া ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণের দ্বিপাক্ষিক থেকে বহু পক্ষের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের এক নামী সংবাদপত্র জানিয়েছে, মহড়ার পাশাপাশি এই আয়োজনের অন্যতম দুদিন ব্যাপী ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরা হবে। সেই সঙ্গে এশিয়ান দেশগুলোর সঙ্গে বোঝাপড়া আরো জোরদার করা হবে। কিন্তু প্রশ্ন, কেন এই সামরিক মহড়ায় নেই বাংলাদেশ? কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারত সম্পর্কে ভেতরে বন্ধুত্বপূর্ণ আবহ থাকলেও আস্থার সংকট দূর হয়নি। সীমান্ত হত্যা, তিস্তা চুক্তির অগ্রগতি না হওয়া, আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় অবস্থান নিয়ে বিতর্ক এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে ঢাকার ভারসাম্যপূর্ণ কূটনীতি সব মিলিয়ে দিল্লির হিসাব বদলাচ্ছে বলে মনে করা হচ্ছে। আরো গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সাম্প্রতিক সময় চীন, তুরস্ক এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ বাড়িয়েছে। বিশেষ করে সামরিক সরঞ্জাম সংগ্রহ, নিরাপত্তা সহযোগিতায় ঢাকার নতুন আগ্রহ কেন্দ্রীয় সরকারের কাছে অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু এসবের মধ্যেই ভারতের কাছে অস্বস্তি বাড়াচ্ছে আরো একটি পুরনো ভিডিও। তাতে বছরখানেক আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন একেবারে অন্য কথা। তিনি বলেন कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है, क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए हैं। तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं। जो उनके वहाँ पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहाँ भेजा था जिसने वहाँ पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की अब बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী আরো বলেন, বাংলাদেশের সেনা প্রধান সম্প্রতি যে মন্তব্য করেছেন তা আমরা তুলে ধরতে চাই। তিনি বলেন, আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরো জানান, আগে যে মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন এই যৌথ মহড়া চালানো হবে। এখানেই প্রশ্ন, 1 বছর আগে যখন সেনাপ্রধান বললেন তখন তার গলায় ছিল না বিরোধিতার কথা, কিন্তু এই 1 বছরে কি হলো যে পড়শি দেশকে তালিকা থেকে বাদ দিয়ে দিল ভারত? বিজেপির বাংলা জয়ের জের রাতের ঘুম কি উড়ে গিয়েছে বাংলাদেশের? নয়তো এনসিপির স্বতন্ত্র সদস্য কেন এমন মন্তব্য করতে যাবেন? তিনি নাকি এক্সিট পোলের সমীক্ষা দেখে মন্তব্য করেছিলেন। তাই যদি হয় তাহলে এমন কি অবস্থা তার? ভয়ে কি তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন? ওই সংসদের নাম আক্তার হোসেন। যিনি সাংসদ আক্তার হোসেন বাংলাদেশের সংসদে বলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি দখল করলে অনুপ্রবেশ বন্ধ করবে এবং বাংলাদেশে মুসলমানদের তাড়িয়ে দেবে। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান
যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের একাধিক নেতা বা দলের কাছে এখন এটাই মাথা ব্যথার কারণ। প্রথমত বিজেপির হিন্দুত্ববাদী ভাবধারা, যার ফলে সীমান্ত এলাকায় বিজেপি আরও কড়াকড়ি আনবে। অন্যদিকে রাতে অনুপ্রবেশ বা সীমান্ত এলাকায় চোরা পথে পারাপারও বন্ধ হবে। প্রায়শই দেখা যায় গরু চড়ানোর নাম বা অন্য অজুহাতে দালালদের সঙ্গে ওপার থেকে এপার বাংলায় আসে বহু অনুপ্রবেশকারী। তারপর তারা এখানেই থেকে বিভিন্ন কুকীর্তি চালায়। বাংলায় সম্প্রতি এসআইআর এর সময় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যারা ভুয়ো আধার বা ভোটার কার্ড বানিয়ে ভারতে থাকছিলেন। ফলে বিজেপি সরকার এইসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ যে করবে এটা স্বাভাবিক। বন্ধ হবে সীমান্ত এলাকায় সন্ত্রাসও। বাংলার হাল ধরলে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিদের ব্যবহার করতে পারে। ইডি, সিবিআইয়ের মতো এজেন্সিগুলো যেখানে বাংলার বিরোধী নেতৃত্বদের বিভিন্ন দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করবে। বঙ্গে বিজেপি একাধিক বদল আনবে, আর এটা স্বাভাবিক। সঙ্গে বাংলার রাজনীতি ও মোড় নেবে সম্পূর্ণ অন্যদিকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূলকে বিরোধিতার রাস্তাতেই হাঁটতে হবে। তবে দীর্ঘদিনের বিরোধিতায় মাটি শক্ত করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। বঙ্গে বিজেপি সরকার গড়ার পরে সীমান্তে অনুপ্রবেশ ইস্যু যে আরও কড়াকড়ি হবে তা এক কথায় স্পষ্ট। ভোটার তালিকায় স্বচ্ছ ভোটারদের রাখতে এসআইআর লাগু করে নির্বাচন কমিশন এবং বাদ পড়ে কয়েক লক্ষ ভোটারের নাম। তৃণমূল সরকার এসআইআর এর বিরোধিতায় যায়, কিন্তু তাতে কাজ হয়নি। ক্ষমতায় এসে বাংলা অসমের একাধিক সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়াবে বিজেপি সরকার। হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটের আগে বাংলায় এসে মাটি কামড়ে পড়েছিল মোদি সারা। কিন্তু এসবের মধ্যে উঠে আসছে আরও একটি খবর। ওই চাঞ্চল্যকর খবর হলো যে শেখ হাসিনাকে খুনের ছক কষা হচ্ছে, আর এই কাজ করতে তুরস্ক সাহায্য করছে। আপাতত হাসিনা ভারতে রয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনীর এক বহিষ্কৃত ব্যক্তিকে এই কাজে নিযুক্ত করা হয়েছে, আর ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও সাইবার অপরাধের মতো দুর্নীতির অভিযোগও রয়েছে। আর ওই ব্যক্তির নাম মোহাম্মদ জুবাইর জি। ভারতে তিনি অবৈধভাবে বাস করছেন বলে সূত্রে খবর। তিনি হাসিনার প্রোটোকল অফিসার বলে দাবি করেছেন, কিন্তু এর সবটাই ভাওতা। আপাতত ওই ব্যক্তিকে খোঁজার কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি বলে সূত্রে খবর। কেন ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, এখানে গাফিলতি কার, এই প্রশ্নই এখন জোরালোভাবে উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।